বৃহদর্শী তন্ত্রের মতে অমাবস্যা হলো শক্তির উৎস। এই রাতে করা হতো কালাজাদি পুজো, যেখানে শনির ক্রূরতা ও কমানোর জন্য ব্যবহার করা হতো লোহার বালা, কাঁকড়ার ফুলস ও অন্ধকারে জন্মানো ধান। বৃহদর্শী তন্ত্রে এটা শেষ পাতায় লেখা আছে, এই বিদ্যা শুধু তারাই জানবে যারা রক্ত দেবে হলো গ্রহদের, অর্থাৎ গ্রহদের রক্তার্পণ করবে যারা নবগ্রহ। এই রক্তাক্ত শপথ নিয়ে তান্ত্রিক শিখতেন মৃত। 1498 সাল নদিয়ার এক অজানা গায়ে এক সাধক লিখে গেলেন বৃহদর্শী তন্ত্র, একটি গ্রন্থ যার পাতায় পাতায় লুকিয়ে আছে গ্রহ নক্ষত্রের অমৃত বিদ্যা। কিন্তু আজ সেই বই হারিয়ে গেছে, আর তার সাথে বাঙালি জ্যোতিষের এক স্বর্ণযুগ। কি আছে এই লুস্ট ম্যানুস্ক্রিপ্টে? কেই বা বিজ্ঞানীরা আছে এইটি খুঁজছেন? চলুন এক যাত্রায় যাই, যেখানে বাংলার হারানো এই রহস্যকে আমরা খুঁজে বার করি। নদিয়ার এক পুরনো বাড়ি ছিল, সেই বাড়িতে 1498 সালে এক কলেজ ছাত্র ওখানে খুঁজে পেয়েছিলেন বাংলার এক লোকজ্যোতিষ। একটি বই যেখানে লেখা আছে কৃষকরা কিভাবে চাঁদের ফেস দেখে বন্যার সময় গণনা করতো, কিভাবে মঙ্গল গ্রহের রং বদলানোর অর্থ বুঝতেন বৈদ্যরা। এক বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় লেখা ছিল যে কৃষকেরা কিভাবে চাঁদের ফেস দেখে বন্যার সময় গণনা করতো, কিভাবে মঙ্গল গ্রহের রং বদলানোর অর্থ বুঝতেন বৈদ্যরা। এই বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যদি শনি লগ্নে থাকে তবে শালগ্রাম শিলায় দুধ চালু, নইলে ফসল মরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি এটাকে মেনে চলে? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বইগুলো হারানো বাংলা, আর কিভাবে তাদের কিছু রেমেডি আজও ব্যবহার করেন গায়ের বাউল সাধুরা। এই গুহাটির নাম ছিল কালাচাঁদির গুপ্তধাম। স্থানীয়রা বলে এখানে সাধকেরা বৃহদর্শী তন্ত্র এর 13 নম্বর অধ্যায় কৃষ্ণচন্দ্র সাধনা বলে একটি সাধনা ছিল, তারা পাঠ করতেন। কিন্তু কেন এই অধ্যায়কে অভিশপ্ত বলা হয়? এই যে পাতাটি আছে 13 নম্বর পাতায়, সেই পাতায় স্পষ্ট করে লেখা আছে যে অমাবস্যার রাতে শ্মশানের মাটি আর নীলপদ্ম যে নিয়ে আসবে তাহলে শনির পদ্মষ্টি ভাঙবে। কিন্তু 1602 সালে এক সাধক এই মন্ত্র ভুল প্রয়োগ করায় গোটা গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে। যে সাধক ছিল তার নাম ছিল শ্রী অমিতাভ দাস। বৃহদর্শী তন্ত্রের মূল লেখক শ্রী ধ্রুবানন্দের বংশধর ছিলেন তিনি। কি বলেন এই রহস্য সম্পর্কে? অমিতাভ কি বলেন? দাদু বলতেন এই অধ্যায় শুধু অমাবস্যার রাতেই ব্যবহার করা যায়, নইলে গ্রহেরা প্রতিশোধ নেবে। আজও কেউ কেউ এই মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করতে পারে না এবং করেও না। বৃহদর্শী তন্ত্রের মতে অমাবস্যা হলো শক্তির উৎস। এই রাতে করা হতো কালাজাদি পুজো, যেখানে শনির ক্রূরতা ও কমানোর জন্য ব্যবহার করা হতো লোহার বালা, কাঁকড়ার ফুলস ও অন্ধকারে জন্মানো ধান। আজকের বিজ্ঞানে এটাকে মানুষরা কি বলে? কলকাতা বোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু ঘোষ বলেছেন যে এই রিচুয়ালে ব্যবহৃত লোহা ধানের মধ্যে রয়েছে আয়রন ও ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক, যা গ্রহের শক্তির সাথে এখনো পর্যন্ত মেলেনি। তবুও বিজ্ঞান জয়ী বলে থাকুক, নিশ্চয়ই এই অধ্যায়ের মধ্যে অ্যাস্ট্রোলজি লুকিয়ে রয়েছে এবং মহা আধ্যাত্মিক শক্তি এর সাথে লুকিয়ে রয়েছে। কিন্তু সতর্কতা, 1947 সালে বর্ধমানে এক যুবক কালাচাঁদি পূজা ভুল করায় শূন্য হয়েছিল তার স্থানীয় এক জমিদার বাড়ি। এটা মারাত্মক পুজো করলে অনেক বড় ক্ষতিরও সম্মুখীন হতে পারে। এবার আরেকটি গল্প শুনি। 1952 সাল ছিল, বর্ধমানের একটি জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির তলায় চাপা পড়ে গিয়েছিল বাংলার লোক জ্যোতিষের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় মহিষের দুধের সত্য ধ্বংসের বিদ্যা। এটা একটা পুরানো বিদ্যা, লুপ্ত বিদ্যা, মানুষ এখন অনেকেই যায় না, কিন্তু বিদ্যাটা সে সময় উপস্থিত ছিল। কিন্তু এই বইয়ের পাতায় হাত দিয়ে এক ডাক্তারের ভাগ্য কি হয়েছিল, বদলে গিয়েছিল। অন্ধকার হয়ে গেল তার চোখ। সেই ডাক্তারের নাম কি ছিল? ডাক্তার অরিন্দম বসু। এই ডায়েরিতে লেখা আছে কিভাবে তিনি বইটি চুরি করে কৃষ্ণ জ্যোতিষের গুপ্তধন পেতে চেয়েছিলেন। কিন্তু বইয়ের শেষ পাতায় লেখা ছিল যে এই বিদ্যা অপব্যবহার করবে তার জমিতে জন্মাবে কাঁটা গাছ, আর তার প্রাণে লাগবে শুকতারা। এর মানে হলো এই বিদ্যার কেউ যদি অপব্যবহার করে তার জীবনে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাংলার লোকজ্যোতিষ বলছে ফসলের রোগ সারাতে মহিষের দুধই যথেষ্ট। এই রিচুয়ালটি আজও ব্যবহার করেন পূর্ব বর্ধমানের কিছু কৃষক। এই রিচুয়ালটা কিভাবে ব্যবহার করুন আমি পরপর পরে বলছি। কি হলে 1 নম্বরে কি আছে? অমাবস্যার রাতে মহিষের দুধ আপনি সংগ্রহ করুন, তাতে নিম পাতা ভিজিয়ে রাখুন 7 ঘন্টা ধরে, মরবে, ফসল হবে স্বর্গীয়। বিজ্ঞানী এটাকে পাগলামি কি করে না? ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট বলছে যে নিম পাতা দুধের মিশ্রণে থাকে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। কিন্তু কৃষকরা আজও বিশ্বাস করেন এই মন্ত্র ছাড়া ওষুধ অসম্পন্ন। এটা হলো বৈজ্ঞানিক ভিত্তি আমি বললাম, কিন্তু এর মধ্যে মন্ত্রের জোরও রয়েছে। শুধু মন্ত্রের জোর না থাকলে এত কিছু হয় না। ডাক্তার বসুর একটি লেখা রয়েছে, তা সেই লেখার শেষ লেখা একটি জায়গায় লেখা রয়েছে যে আমি দেখতে পাচ্ছি শুকতারা ওরা আমাকে শাস্তি দিচ্ছে। বাড়ানোর লোক জ্যোতিষে সেই হারানো পাতায় লেখা ছিল যে যে শত্রুর নামে মহিষের দুধ ফোটাবে তার বাড়িতে অগ্নিকাণ্ড হবে। ডাক্তার বসু তা করেছিলেন, কিন্তু তার 1 সপ্তাহ পর তার ল্যাব পুড়ে উল্টে ছাই হয়ে যায়, অর্থাৎ অপব্যবহার করেছিল। অপব্যবহার করলেই এর ফল বিপরীত হবে। এটা শুধু কাকতালীয় নয়, এই বইতে প্রতিটি রেমেডিতে রয়েছে সাইকোলজিক্যাল ট্রিগার। যেমন মহিষের দুধের গন্ধ শত্রুর মনস্তাত্ত্বিক ভয় তৈরি করে, জ্যোতিষ আর বিজ্ঞানের সমন্বয়ে ঘটে।
পরের অংশে দেখবো ভূতের তারা কিভাবে বাংলার গায়ে ফসল নষ্ট করতো, আর শুনবো মৃত মানুষের ছায়া দিয়ে জমি সারানোর ভয়ঙ্কর রীতি। যে ভিডিওটি মিস করবে তার ফসলে জন্মাবে শুধু পাঠা। মজা করে বললাম এটা। এই নক্ষত্রটির নাম হলো কি ভূতের তারা। বাংলার লোককথা বলা এটি আসলে এক মৃত কৃষকের আত্মা, যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। বাংলার লোকজ্যোতিষের লেখা, যখন ভূতের তারা জল করবে তখন জমিতে রক্ত ধরা ধান গজাবে। 1963 সালে মালদা রমেশ মণ্ডল দেখলেন তার জমির ধান গাছে রক্তের ফোঁটা। গ্রামে জ্যোতিষী বললেন ভূতের তারার এটা হলো অভিশাপ। তার পরামর্শ হলো শুক্ল একাদশীতে 108টি নিম পাতা পুড়িয়ে ধোয়া ছড়িয়ে দিতে হবে এইসব জায়গায়, নাহলে গেলে গ্রামের মধ্যে মৃত্যু নাচতে আরম্ভ করে দেবে। ভূতের তারা আসলে কি? ভূতের তারা আসলে একটি নোভা স্টার, যা প্রতি 75 বছর একবার দেখা যায়। 1963 সালে এটি ফুটে উঠেছিল, কিন্তু যখন রমেশের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তখন এটি এসে অ্যাটাক করেছিল। এই লাঙলটিও পাওয়া গেছিল মুর্শিদাবাদের এক সমাধি ক্ষেত্রে। স্থানীয়রা বিশ্বাস করতো এটি মৃত কৃষকদের সাথে যোগাযোগের সমন্বয় রয়েছে। বিদেশি তন্ত্রের এই নিয়মগুলি কয়েকটি আছে, এটা বুঝি। 1 নম্বর নিয়ম হচ্ছে কি, অমাবস্যার রাতে লাঙলটি জমিতে পুঁতে দিতে হবে। 2 নম্বর, কানের কাছে বলতে হবে যে ফসলের ভবিষ্যৎ বলো, নইলে তোমার শান্তি কি আমি নষ্ট করে দেবো, এটা বলতে হবে কানে গিয়ে। তাহলে কি হবে, স্বপ্নে মৃত কৃষক আসবে এবং উত্তর দিয়ে চলে যাবে কি করা উচিত। 1985 সালে কি যোগেন মাঝি এই পদ্ধতি জানতে পেরেছিল পরের বছর বন্যা আসবে। তিনি ফসল কেটে রাখতেই বন্যা তলিয়ে দিল প্রতিবেশীর জমি। সে তো জানে গেছে, এবং যে বন্যা এসেছে প্রতিবেশীর যে জমি ছিল সেটা পুরো ধুয়ে মুছে একেবারে নিয়ে চলে গেছিল। কথা শোনা যায় এই লাঙলের পরে আর কোনোদিন ছিনিমিনি খেলেনি কেউ। 1972 সালে এক যুবক এটি বিক্রি করতে গিয়েছিল লাঙলটা। পরদিন তাকে পাওয়া গিয়েছিল কি জমিতে গলা কাটা অবস্থায়। এই ঘটনাগুলো সত্যি ঘটনা, আগেকার দিনে ঘটতো। এখন অনেকে এগুলো বিশ্বাস করে না, কিন্তু এগুলো আগেকার দিনে ঘটেছে। তন্ত্রে এটা শেষ কথা লেখা আছে, এই বিদ্যা শুধু তারাই জানবে যারা রক্ত দেবে হলো গ্রহদের, অর্থাৎ গ্রহদের রক্তার্পণ করবে যারা, নবগ্রহ। এই রক্তাক্ত শপথ নিয়ে তান্ত্রিক শিখতেন মৃত মানুষের ছায়া দিয়ে জিনিস উর্বর করতো। বৈশাখের প্রথম রাতে কি করবেন, 70 ছায়া সংগ্রহ করে তার উপর লবণ ছিটিয়ে দেবেন, শনির প্রকোপ থেকে আপনি বেঁচে যাবেন। এবার একটা কথা শুনি। সে সময় নিতাই চক্রবর্তী বলে একজন ছিলেন যিনি মন্ত্রটাকে ব্যবহার করেছিলেন। 1958 সালে ঘটনা এটা। ফলে কি হয়েছিল, তার 70 জমি এক রাতে লবণাক্ত হয়ে গেল, 70 জমি নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু নিতাইকে মরতে হয়েছিল কি হলো, পুষ্ট রাখে গ্রহদের সম্মূল্য চুকাতে হয়েছিল। অর্থাৎ তুমি ব্যবহার করবে অপব্যবহার, তবে তার পরিণামও আছে। 1942 সালের একটি রাত ছিল, সেই রাতে বাংলা জ্যোতিষের একটা ভয়ঙ্কর রাত ছিল, সবচেয়ে অন্ধকার রাত ছিল সেটি। তান্ত্রিক যোগেশ্বর মুখার্জি বৃহদর্শী তন্ত্রের শেষ পাতায় লেখা শনিবসের মন্ত্রকে উচ্চারণ করেছিলেন এবং চিরতরে সেই নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু আজ এই পুড়েছে এবং তার রক্তে লেখা ডায়েরি এই উদ্ধার হয়েছে, যা বলছে গ্রহদের সাথে চুক্তি করার ভয়ঙ্কর মূল্য। আর একটি তন্ত্র সম্পর্কে বলি। বৃহদর্শী তন্ত্রের শেষ অধ্যায় লেখা আছে হলো শনি সঙ্গম। এই বিষয়ে লেখা হলো, যে ব্যক্তি শনিবার রাত 10টায় নিজের রক্তে শনির প্রতীক আঁকবে এবং 108 বার মন্ত্র জপবে, সে পাবে অসীম ক্ষমতা, কিন্তু বিনিময় তার আত্মা চলে যাবে শনির লোকে। এক যোগেশ্বর ছিলেন, তিনি এই মন্ত্রকে উচ্চারণ করেছিলেন। তার ফল কি হয়েছিল, এক হচ্ছে কি 3 দিনের মধ্যে ব্রিটিশ সরকার তার 70 জমি বাজেয়াপ্ত করে নিয়েছিল। দ্বিতীয় দিন কি, 7ম দিনে যোগেশ্বর শরীরে রক্তপাত বন্ধ হলো না। তৃতীয় দিনে কি হলো, 10ম দিনে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু শুধু রেখে গেলেন তার একটি কালো শনি পুজোর ঘন্টা। এই ডায়েরিতে গোপন পাতা কি লেখা আছে যে, কিন্তু শনির লোক সময় থেমে থাকে। এখান থেকে ফেরার একটাই পদ্ধতি রয়েছে, যে অমাবস্যার রাতে 100 বার শনিবার দিনকে প্রতি অমাবস্যার শনিবার যেদিন পড়বে সেখানে গিয়ে শনি মন্দিরে গিয়ে আপনাকে পুজো দিতে হবে। যেখানে যে পূজারী আছে পূজারীর সাথে কথা বলে পুজো দিতে হবে। 100টি অমাবস্যার শনিবার চাই, আর অমাবস্যা যেই শনিবারে পড়ছে। এই পৃষ্ঠাটিতে আজও রেডিওকল্পন টেস্টে ফেলেছে বিজ্ঞানীরা বৃহদর্শী তন্ত্রের এই টেস্টটাকে। রক্তের নমুনাটি প্রায় 1500 সালের, কিন্তু এর মধ্যে অজানা একটিও ডিএনএও মিলছে যা মানবজাতির নয়। অর্থাৎ বইয়ের যে পৃষ্ঠাটি ছিল তার ডিএনএ এখনো মানুষের, যা এটা কিন্তু খুঁজে পায়নি বিজ্ঞানীরা। কলকাতা ন্যাশনাল ল্যাবে ডক্টর অর্ঘ্য মুখার্জি যিনি ছিলেন, তিনি বলছেন যে এই ডিএনএ স্ট্রাকচার মহাকাশের ডার্ক মাস্টার থেকেও জটিল। আমরা এখনো বুঝতে পারিনি আসলে এটা কি হতে পারে, কিন্তু জ্যোতিষীরা কি বলছে, জ্যোতিষীরা বলছে এটি হলো শনির ডিএনএ, যে এখনো যোগেশ্বরের আত্মাকে এই ইয়ের মধ্যে, পাতার মধ্যে আটকে রেখেছে। এই হচ্ছে 2023 সালে মুর্শিদাবাদের এক যুবক এই মন্ত্র আছড়ে অন্ধ হয়ে গিয়েছিল। আজও বাংলার গায়ে গায়ে চলছে শনির খেলা আর বৃহদর্শী তন্ত্রের এই অভিশাপ। এই বইটা থেকে আমি পেয়েছিলাম গেল নদিয়ার এক গোপন গুহা থেকে, কিন্তু আজও আমি এটি ফেরত দিচ্ছি শনি মন্দিরের গৃহগর্ভে, কারণ আমার কিছু জ্ঞান মানুষের আয়ত্তের বাইরে চলে যায়। বাংলার হারানো জ্যোতিষ শুধু অন্ধকার নয়,
কিন্তু আমাদের ইতিহাস, আমাদের যে অহংকার, কিন্তু আমাদের এটা আমাদের যে সম্মান, বাংলার রাজনীতি শুধু অন্ধকার নয়, কি এটা আমাদের ইতিহাস, আমাদের অহংকার, কিন্তু এটাকে সম্মান করুক, এটাকে কখনো অভিশাপ হিসেবে ধরবেন না। এই সিরিজ, এই যে কথাগুলো বললাম আজ শেষ হলো, কিন্তু বাংলার রহস্যের শেষ যাতে শেষ হয় না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে যদি কনসালটেন্ট করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন।